কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি, দোকান খুলল, দোকানপাট খোলার অনুমতি। তার মধ্যেই প্রশ্ন জাগছে যে লকডাউনের মধ্যেই কেন দোকান খোলার অনুমতি। প্রশ্ন 2, অর্থনীতির হাল ফেরাতে বাধ্য হয়েই সিদ্ধান্ত কেন্দ্রের। প্রশ্ন 3, এই দোকান খোলার অনুমতি দেওয়ার ক্ষেত্রে দোকান খুললে কি সামাজিক দূরত্ব থাকবে? এছাড়াও আরো প্রশ্ন উঠছে যে আসলে এই তাড়াহুড়ো কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন 4 জন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক অনিক পাল। আপনাদের জানাই স্বাগত নিউজ 18 বাংলায়। একবার দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য, নিউজ 18 বাংলার দর্শকদের জন্য দোকান খোলার নির্দেশ মধ্যরাতে একেবারে নির্দেশিকা জারি। কি কি খোলা থাকবে, কি কি খোলা থাকবে না। মুদির দোকান, বই খাতার দোকান খোলা থাকবে, দেখে নিন কি কি খোলা থাকবে, কি কি খোলা থাকবে না। খোলা থাকবে চশমার দোকান, পান সিগারেটের দোকান খোলা থাকবে। এছাড়াও টেলারিং শপ, জুতোর দোকান খোলা রাখা যাবে। এগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, অনুমতি। খোলা থাকবে জামা কাপড়ের দোকান, ইমারতি দ্রব্যের দোকান খোলা থাকবে। আরো বিভিন্ন এসির দোকান, সিলিং ফ্যানের দোকান খোলা থাকবে না যেগুলো, তার মধ্যে অবশ্যই সেলুন, মাসাজ পার্লার এবং আরো বেশ কিছু দোকান। আপনারা দেখুন আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব কি বললেন এই দোকান খোলা সম্পর্কে, দেখে নেওয়া যাক। ग्रामीण क्षेत्र में सभी प्रकार के दुकानों को खोलने की अनुमति है सिवाय शॉपिंग मॉल्स के। शहरी क्षेत्र में जो एरियाज कंटेनमेंट जोन्स में नहीं आते हैं वहाँ पर कुछ प्रकार की दुकानों को खोलने की अनुमति है, जैसे कि नेबरहुड शॉप्स, अड़ोस पड़ोस में जो दुकानें होती हैं, रेजिडेंशियल कॉम्प्लेक्सेस यानी कि आवासीय परिसर में जो दुकान है, या जो स्टैंड अलोन दुकान है जिसके आसपास और दुकानें नहीं हैं। अभी हमारा आदेश सिर्फ उन दुकानों के लिए है जहां सामान की बिक्री होती है। बार्बर शॉप्स और हेयर सैलून्स खोलने की अनुमति नहीं है। हमारे राष्ट्रीय निर्देश के अनुसार लिकर शॉप्स या शराब की दुकानों को खोलने की अनुमति नहीं है। ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ যেখানে আমরা দেখছি পদে পদে লকডাউন না মানার প্রবণতা, বাজারে ভিড় অযথা, তার সঙ্গে লকডাউন 3রা মে পর্যন্ত চলার কথা, তার 10 দিন আগেই বলা যায় এই নির্দেশ। আপনি কিভাবে দেখছেন? সবাইকে আমার নমস্কার। আমি যেটা বলতে চাইছি যে লকডাউন যখন থেকে শুরু হয়েছিল তার কিন্তু সুফল মিলেছে, এটা ঠিকই। যে ডবলিং টাইমটা আমরা এখনো পর্যন্ত, আজ পর্যন্ত প্রায় 10 দিন পর্যন্ত পেছাতে পেরেছি। কিন্তু আবার এটাও সত্যি কথা, আমরা যদি একটা বিশেষ মহামারীর কথা ভাবি যার নাম ছিল স্প্যানিশ ফ্লু, সেই স্প্যানিশ ফ্লু 1918 সালে এই বসন্তকালে এসেছিল। কিন্তু এই বসন্তকালে যখন প্রথম লকডাউন করেন বিভিন্ন দেশের নেতারা, সোশ্যাল ডিস্টেন্সিং করেন, এবং তারপরে প্রায় মাসখানেকের ভেতরে যদিও অনেক মৃত্যু হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও পুরো স্প্যানিশ ফ্লু কিন্তু আয়ত্তের ভেতরে চলে এসেছিল। যখন আয়ত্তের ভেতরে চলে এলো, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর লোক তারা বাইরে বেরিয়ে পড়লো, লকডাউন মানলেন না এবং সোশ্যাল ডিস্টেন্সিং করলেন না। এটা কিন্তু ইতিহাস। এবং তারপরে দেখা গেল সেই ভাইরাস, স্প্যানিশ ফ্লু ভাইরাস, সে মিউটেশন করে আবার ফিরে এলো শরৎকালে, এবং তখন প্রায় 40 থেকে 50 মিলিয়ন মানুষ মারা গেলেন। অতএব আমি যেটা বলতে চাইছি যে আমাদের লকডাউন নিশ্চয়ই তুলতে হবে, যেখানে দরকার সরকারি আইন মেনে যেরমভাবে সরকার ব্যবস্থা করবেন লকডাউন তুলতে হবে। কিন্তু আমার সাধারণ মানুষকে এবং আমাদের সকলকে একটা জিনিস মেনে চলতে হবে, যেমন করে আমরা মাস্ক পরতাম, যেমন করে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং অথবা সরকারি নিয়ম নীতি মেনে চলা, সেগুলো কিন্তু না মানলে, সরকারের সমস্ত নিয়ম নীতি না মানলে
পুরোপুরি লকডাউন তুলে দিলে তার কিন্তু এফেক্ট হবে। এইখানেই তো প্রশ্ন, ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়, আমি ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের কাছে যাব, যে এখানেই প্রশ্ন যে সোশ্যাল ডিস্টেন্সিং কোথায় যাবে? লকডাউনের আগেই যদি দোকান খুলে দেওয়া হয় তাহলে লকডাউনের মানেটা কি? এবং আমরা যখন বলছি পরীক্ষাতেই অভাব রয়েছে, আমরা দেখছি কিট নেই, কিট যেগুলো আসছে সেগুলো ফেরত চলে যাচ্ছে, সেই সময় দোকান খোলার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? না, এটা তো আমি একদম পুরো খোলাখুলিভাবে বলতে চাই, এটা হচ্ছে অর্থনৈতিক যে বিপর্যয় হচ্ছে তার কাছে আমাদের বিজ্ঞানের একটুখানি মাথা নত করতে হলো আমাদের। কারণ সত্যি কথা বলতে কি, হয়তো অর্থনৈতিক বিপর্যয়ের জন্যই এই তড়িঘড়ি সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমরা কিন্তু লকডাউনের সুফলটা পেতে আরম্ভ করেছি এবং বিজ্ঞানসম্মত দিক থেকে দেখতে গেলে আমরা এই সুফলটা আস্তে আস্তে পেতে চলেছি। এবং সেখানে আমাদের এখন টেস্টের যে ব্যাপারটা সেটা একটু মুলতুবি হয়েছে কিটগুলো খারাপ থাকার জন্য। কিটগুলো চলে আসার সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে যে সমস্ত বস্তি অঞ্চলগুলো রেড জোনগুলো, সেগুলোতে দ্রুত পরীক্ষার প্রয়োজন ছিল। কিন্তু এবার যদি আমরা সেখানে যে দোকানগুলোর কথা বলা হয়েছে, পান বিড়ির দোকান কখনো একটা এসেনশিয়াল কমোডিটিসের দোকান হতে পারে না, জুতোর দোকান খুব এসেনশিয়াল কমোডিটিসের দোকান হতে পারে না। এবং যেটা স্ট্যান্ড অ্যালোন বলা হলো, স্ট্যান্ড অ্যালোনের মানেটা কিন্তু আলাদা। উনি যে মানেটা বললেন, আমাদের রাজ্যে বিশেষ করে যেখানে এত জনঘনত্ব বেশি সেখানে কিন্তু স্ট্যান্ড অ্যালোন কথাটা অন্যভাবে ব্যবহার হয়। একটা ফ্ল্যাটের নিচে যদি দুটো দোকান খোলা থাকে, সেই দুটোকেও কিন্তু স্ট্যান্ড অ্যালোন দোকানই বলা হবে এবং সেই দুটোকে কিন্তু বন্ধ রাখা যাবে না। তো সুতরাং গ্রামে গঞ্জের একটা স্ট্যান্ড অ্যালোন দোকান আর শহরের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। সুতরাং এই যে ছাড়পত্রটা দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে একদমই ভালো হলো না এবং এখানে কিন্তু লকডাউনের একটা বড়সড় বিপর্যয়ের সম্ভাবনা থেকে গেল। বেশ, আমি দীপ্তেন্দ্র সরকার আপনার কাছে আসবো, ডাক্তার দীপ্তেন্দ্র সরকারের কাছে। যে একটা কথা বলছেন যে স্ট্যান্ড অ্যালোনের ক্ষেত্রে একটা আপত্তি রয়েছে, এই স্ট্যান্ড অ্যালোন শহর এবং গ্রামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। স্বরাষ্ট্রমন্ত্রক এটাও বলেছে আবাসনের মধ্যে যে সমস্ত দোকান সেগুলোও খুলে যাবে, তাহলে তো আবাসনের মধ্যে একটা আলাদা জায়গায় মানুষ থাকছেন, সেখানে ছড়িয়ে পড়ার কি আশঙ্কা থাকছে না? আমি প্রথমে হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা যে তথ্যগুলো পেয়েছি এখনো পর্যন্ত লকডাউন হওয়ার পরে যে তথ্যগুলো পেয়েছি সেটা একবার একটু ঝালিয়ে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ভারত সরকার এটাতে এগোচ্ছেন। দেখুন, বলছে যে এই মুহূর্তে ভারতবর্ষে 170টি রেড জোন আছে, তার সঙ্গে এটাও বলছে 350টি গ্রিন জোন আছে। অর্থাৎ 350টি জোনে গত 28 দিনে একটাও কেস রিপোর্টেড বা ডিটেক্টেড হয়নি। আর 207টি অরেঞ্জ জোন আছে যেখানে গত 2 সপ্তাহে একটাও কেস ডিটেক্টেড হয়নি। অর্থাৎ এই মুহূর্তে নতুন মানচিত্রের দিকে তাকালে আপনি করোলারিটা আরেকবার ভালো করে দেখুন। বলছে হটস্পট বা কন্টেনমেন্ট জোনের মধ্যে কিন্তু এটা খুলছে না। এটা খুলছে কোথায়? যারা গত 28 দিন তাদের অনুশাসন পালন করে একটাও নতুন কেস হতে দেয়নি, সেই জায়গাতে এগুলো খুলছে। অর্থাৎ সেটাও কিন্তু একটা ছোট্ট পরিসরের মধ্যে, প্রায় একটা এসিজেড এর মতো ধরে নিন, একটা ছোট্ট পরিসরের মধ্যে একটা মাইক্রো ইকোনমিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আপনাকে তো একটা না একটা পদ্ধতিতে বেরোতে হবে। আজকে কলকাতা যদি বাধ্য হয়ে হটস্পটের মধ্যে থাকে, তার জন্য তো আপনি পশ্চিম মেদিনীপুরে যেখানে কোনো কেস হয়নি তাকে শাস্তি দিতে পারেন না। সুতরাং পশ্চিম মেদিনীপুরের দিনমজুর, সেখানে যারা খেটে খাওয়া মানুষ, তাদের তো সুযোগ দিতে হবে। আমার গাফিলতিটা তার উপর চাপানো চলবে না। এইভাবেই কিন্তু ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে আস্তে আস্তে ভারতবর্ষ বেরোবে। সেই লকডাউন থাকার পরেও সেখানে কাজ শুরু যদি হয়, সেখানে করোনা সংক্রমণ হবে না এরকম গ্যারান্টি কি দেওয়া যায়? যদিও কেন্দ্রীয় সরকার তথ্য হচ্ছে সংক্রমণ কমছে। ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম,
তিনি যদিও দেখাচ্ছেন যে প্রথম দিন থেকে, অর্থাৎ যখন থেকে আমরা কিছু ব্যবস্থা নিতে শুরু করেছি তখন থেকে গতকাল পর্যন্ত সংক্রমণ বৃদ্ধি হয়েছে। দেখুন, 13ই মার্চে প্রথম আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম বিধিনিষেধ জারি করা শুরু হলো, ঠিক আছে। তো সেই সময়ে আমরা প্রতি 10 লাখে 5 জনের টেস্ট করছিলাম, প্রতি 10 লাখে 5 জনের টেস্ট, ওকে। সেই সময় আমরা পজিটিভ পাচ্ছিলাম প্রতি 10 লাখে 0.05, অর্থাৎ প্রতি 10 লাখে তোমার পজিটিভ পাওয়ার টেন্ডেন্সি ছিল 1%, ঠিক আছে। তার মানে 10 লাখ লোকের মধ্যে কেস পজিটিভ পাওয়ার প্রবণতা ছিল 1%। এবারে তুমি চলে এসো 22 থেকে 24 তারিখের মধ্যে। 22 তারিখে জনতা কারফিউ, 25 তারিখে ন্যাশনাল লকডাউন। এই সময়টায় আমরা কোন জায়গায় ছিলাম? এই সময় আমরা 191টা টেস্ট করছিলাম প্রতি 10 লাখে, ঠিক আছে। এই সময় আমরা পজিটিভ কেস পাচ্ছিলাম 0.32, 0.32, অর্থাৎ আমরা প্রতি 10 লাখে পজিটিভ কেস পাচ্ছিলাম 2.10, ঠিক আছে। এইবারে 1 মাস আমরা লকডাউন করলাম। তাহলে 1 মাস লকডাউন করার পরে আমরা ঠিক কোন জায়গায় এলাম? গতকাল 24 তারিখ গেছে, পুরো 1 মাস লকডাউন তোমার কমপ্লিট হয়েছে। 1 মাস লকডাউনের পরে তুমি 10 লাখে টেস্ট করছো 326, অর্থাৎ শুরু যখন করেছিলাম 191 ছিলাম, 1 মাস পরে তুমি এলে 326, প্রতি 10 লাখ লোকে তুমি টেস্ট করছো, এবং পজিটিভ পাচ্ছ প্রতি 10 লাখে 15.5, 15.5, যেটা শুরু যখন করেছিলাম ছিল 0.32, অর্থাৎ 10 লাখ লোকে তুমি পজিটিভ কেস পাচ্ছ 0.32 লকডাউন শুরুতে। লকডাউন 1 মাস পরে তুমি পাচ্ছ 15.5, অর্থাৎ 1 মাস পরে আমার কেস পজিটিভ 10 লাখে পাওয়ার প্রবণতা হলো 4.281, 4.2। শুরুতে ছিলাম 2.1, 1 মাস লকডাউনের পরে আমার পজিটিভ পাওয়ার প্রবণতা হলো 4.2। তার মানে আমার কি, আমার নতুন কেস পাওয়ার প্রবণতা দ্বিগুণ হয়েছে। আরো এখানে যেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, আমি যখন লকডাউনটা শুরু করেছিলাম তখন প্রতিদিন টেস্ট করতাম 4280, এবং তখন টোটাল টেস্ট হয়েছিল মাত্র 25,000। এখন তুমি প্রতিদিন টেস্ট করছো 30 থেকে 35,000, এবং কালকে প্রায় 5.5 লাখের কাছাকাছি আমরা টোটাল টেস্টে পৌঁছে গেছি। তার মানে তোমার টেস্টের পরিমাণ বেড়েছে, কিন্তু পজিটিভ কেস পাওয়ার প্রবণতা দ্বিগুণ হয়েছে। সুতরাং এর থেকে অন্তত এটা খুবই ভালো বোঝা যাচ্ছে যে আমাদের সংক্রমণের মাত্রা আমাদের কমেনি কোনোভাবে, আমরা একটা নির্দিষ্ট গতিতে এগোচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে আমরা আমাদের বিজ্ঞান কিছুটা অর্থনীতির সঙ্গে কম্প্রোমাইজ করলো কিনা শুদ্ধসত্য চট্টোপাধ্যায় সেটাই বলছিলেন। আমি অনিক পালের কাছে যাব। অনিকবাবু, এক্ষেত্রে ছোট দোকানদার সত্যি তারা খুব খারাপ অবস্থায় আছেন, তাদের কিছুটা লাভ হবে ঠিকই, কিন্তু এখন তো লকডাউন চলছে। তাহলে এই লকডাউনের মধ্যে অনেক কিছু থাকে, তাদের মালপত্র আসা, তাদের বিক্রি বাটা, মানুষ যেখানে বেরোতে বারণ করা হচ্ছে সেখানে কিভাবে এই দোকানদাররা দোকান খুলে লাভবান হবেন? দেখুন, এক্সিট স্ট্র্যাটেজি সম্বন্ধে কিন্তু কারোরই কোনো ধারণা বা কোনো সেট ফর্মুলা কিছু নেই। ঠিক, নতুন, একেবারে নতুন। এর মানব সভ্যতার 5000 বছরের ইতিহাসে কেউ ঠিক স্পষ্টভাবে কোনো ডকুমেন্টেড নয় যে এটা করলে ঠিক হবে, এটা করলে ভুল হবে। 1918 সালে স্প্যানিশ ফ্লুর ক্ষেত্রেও যা যা করা হয়েছিল সেগুলো অনেকটা হয়তো ডকুমেন্টেড, কিন্তু আজকে অর্থনৈতিক পরিস্থিতি যেটা ভারতবর্ষের মতো একটা দেশে, সেটা সম্পূর্ণ আলাদা। অতএব আজকে দাঁড়িয়ে আপনার মানে কিছুটা এক্সপেরিমেন্ট, তার থেকে ঠিক ভুল, তারপরে কিছু ইম্প্রোভাইজেশন, এটা কিন্তু করতেই হবে। সেটা শুধু ভারতবর্ষে নয়, সেটা সারা পৃথিবীতে করতে হবে। ভারতবর্ষের মতো 130 কোটির দেশে আমার মনে হয় সেটার প্রয়োজনীয়তা আরও বেশি। দু একটা তথ্য দিয়ে আমি এই জিনিসটা আমি আমার আর্গুমেন্টটা রাখতে চাই। সেটা হচ্ছে, অলরেডি সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি সে দেখিয়েছে যে গত 31শে মার্চ থেকে 24শে এপ্রিলের মধ্যে অন্তত 14 কোটি মানুষের চাকরি গেছে, আনএমপ্লয়মেন্ট গেছে। হ্যাঁ, ইয়েস, একেবারে। ফলে আজকে আপনার আনএমপ্লয়মেন্ট রেটটা 8.7%, 8.8% থেকে 23.7% এসে দাঁড়িয়েছে। তার মানে যেটা দাঁড়ায়, তাহলে ভারতবর্ষের টোটাল ওয়ার্কিং এজ পপুলেশন 100 কোটির মধ্যে 4 জনের মধ্যে 1 জনের আজকে
চাকরি বা কাজ নেই। অতএব সময়, টাইম ইজ অফ এসেন্স যেরকম আমরা বলে থাকি, খুব শিগগিরই কিছু পদক্ষেপ নিশ্চয়ই নিতে হবে, মানে জীবনের সাথে সাথে জীবিকাকে বাঁচাবার জন্য। বেশ, এটা ঠিক না ভুল বাঁচানোর জন্য অবশ্যই ঠিক না ভুল সেটা পরবর্তী সময় বোঝা যাবে। কারণ আমরা একটা উদাহরণ যদি তুলে ধরি, জাপানের উদাহরণ, জাপানের হোক্কাইডো দ্বীপ, সেই হোক্কাইডো দ্বীপে দ্রুত লকডাউন তোলা হয়েছিল তাড়াহুড়ো করে। সেখানেও এরকম সমস্যা নিশ্চয়ই ছিল অর্থনৈতিক, আমেরিকাতেও যেমন হচ্ছে এখন, কিন্তু তারপরে আবার বিপদ ঘনিয়ে আসে এবং এই বিপদ আরো ডাবল ভাবে ঘনিয়ে এসেছে, দ্বিগুণ ভাবে ঘনিয়ে এসেছে। দেখুন, জাপানের উত্তর দিকে হোক্কাইডো দ্বীপ। দ্রুত করোনা রোধ করে হোক্কাইডো বিশ্বের কাছে নজির গড়ে। আত্মতুষ্টি এমন জায়গায় পৌঁছয় যে তাড়াহুড়ো করে লকডাউন তুলে দেওয়া হয়, কিন্তু তাতেই বিপদ। করোনা আবার ফিরেছে হোক্কাইডো দ্বীপে, আর এবার হোক্কাইডোতে করোনা সংক্রমণ প্রথমবারের থেকেও ভয়াবহ। তাতেই বেড়েছে দুশ্চিন্তা। তাহলে কি লকডাউন তোলার সময় আরো সতর্ক হতে হবে গোটা বিশ্বকেই? 31 জানুয়ারি হোক্কাইডোর সাপ্পোরোতে শীতকালীন উৎসব চলছিল। 20 লক্ষের কাছাকাছি মানুষ ওই শীতকালীন উৎসবে যোগ দেন। শীতকালীন উৎসবে যোগ দেন অনেক চীনা পর্যটকও। উৎসবে যোগ দেওয়া ইউহানের মহিলার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। 28 ফেব্রুয়ারির মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এরপরেই হোক্কাইডোতে জরুরি অবস্থা জারি করা হয়। স্কুল, কলেজ, অফিস বন্ধ করে দেওয়া হয়। জমায়েত নিষিদ্ধ করা হয়। ঘরবন্দি থাকেন হোক্কাইডোর বাসিন্দারাও। এরপর মার্চের মাঝামাঝি হোক্কাইডোতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লকডাউনে কৃষি ও পর্যটন শিল্পেও ক্ষতি হচ্ছিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। এপ্রিলে খুলে দেওয়া হয় স্কুল, কলেজ। কিন্তু লকডাউন ওঠার পর ফের করোনা সংক্রমণ বাড়তে থাকে। বাধ্য হয়ে লকডাউন ওঠার 26 দিনের মধ্যে হোক্কাইডোতে ফের লকডাউন ঘোষণা করতে হয়। 14 এপ্রিল থেকে শুরু হয় দ্বিতীয় দফার লকডাউন। হোক্কাইডোতে করোনার দ্বিতীয় ইনিংস ভয়াবহ। দেখা গেছে লকডাউন তোলার পর 80% হারে করোনা সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহেও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 100-র বেশি। বুধবার পর্যন্ত হোক্কাইডোতে 500-র কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত। দ্বিতীয় দফায় করোনা সামলাতে হিমশিম খাচ্ছে হোক্কাইডো। হোক্কাইডো শিক্ষা দিল, লকডাউন তোলায় তাড়াহুড়ো করলেই বিপদ। জাপানের এই দ্বীপপুঞ্জ থেকে কি শিক্ষা নিচ্ছে বিশ্ব? শিক্ষা নিচ্ছি আমরা। নিউজ 18 বাংলা। এখানে একটা প্রশ্ন, বড় প্রশ্ন, আমরা কি শিক্ষা নিচ্ছি বা নেব এই হোক্কাইডোর ঘটনা থেকে? একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর এই নিয়েই আসব। এবং তার সঙ্গে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শুধু নয়, মৃত্যুরও কারণ। কিন্তু একটা ফরাসি সমীক্ষায় দেখা যাচ্ছে ধূমপায়ীরা করোনার বিপদ, ধূমপায়ীদের করোনা বিপদ অনেক কম। কি বলছেন চিকিৎসকরা? আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির আগে হোক্কাইডোর পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে লকডাউন তাড়াহুড়ো করে উঠিয়ে নেওয়া হয়েছিল, তারপরে দ্বিগুণ গতিতে করোনা ফিরে এসেছে। ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়, আপনি প্রথমেই বলছিলেন এরকমই একটি স্পেন ফ্লুর কথা। এবং আজকে আমরা যদি এই রকম ভাবে দোকান খুলি, দোকানপাট খুলে রাখার চেষ্টা করি, আজকে আমরা দেখছি তো যে হটস্পটের কথা বলছিলেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার, হটস্পট কলকাতার অনেক জায়গায়, সেখানেও দোকানপাট খোলা হয়েছে এবং কেন্দ্রের নির্দেশিকা এসেছে এরকম একটা বক্তব্য। তাহলে আমাদের কি করা উচিত? আবার বলছি, আমাদের কি করা উচিত? দেখুন, আমরা একটা এমন একটা সন্ধিক্ষণে আছি যেখানে আমাদের চিকিৎসা বিজ্ঞান এবং অর্থনৈতিক যে অক্ষমতা, এই দুটোর একটা কম্প্রোমাইজের জায়গায় আসতে হবে এবং সাধারণ মানুষকে বুঝতে হবে যেটা এমন একটা সন্ধিক্ষণ। আমাদের কিন্তু, আমি আগেই বলেছি, নিয়ম মেনে চলতে হবে। যেমন আমি আপনাকে একটা কথা বলছি, খুব দুঃখ নিয়েই বলছি আর কি। আপনি যদি বিভিন্ন প্রতিবেদনে, আপনাদের প্রতিবেদনে দেখান যে যখন বাজার খোলে সকালে,
যখন লকডাউন পুরো চলছে আমরা কিন্তু হয়তো সপ্তাহে একদিন দুদিন বাজার করলে চলে, ঠিক একদম, তারা কিন্তু রোজ বাজার যাচ্ছেন। এবং শুধু তাই নয়, যখন লকডাউনের যে পরিস্থিতি যখন শিথিল করা হবে, যখন এই নতুন নিয়ম অনুযায়ী আমরা মানতে হবে, আমরা এমনি লকডাউনেই মানছি না, সেই সময় কিন্তু আরো বেশি সময় আমাদের মানতেই হবে। যেমন আপনি একটা হটস্পটে ছাড়া অন্য যেখানে হটস্পট নেই সেখানে যখন কোনো একটা দোকান খুলছেন সারাদিন, সাপোজ ধরুন 10টা থেকে 6টা বা কখনো 8টা থেকে 12টা, সরকার যেমন ঠিক করে দিচ্ছেন তেমন খুলছেন, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক পরে থাকা এবং যিনি দোকানদারি করছেন তাকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে এবং তার কাছে যে দোকান যারা আসছেন কিনতে তাদেরকেও বলতে হবে আপনি কিন্তু ঠিক মতো ভাবে দাঁড়ান এবং নিয়ম নীতিগুলো মেনে চলুন। এটা না করলে কিন্তু এই বাজারের মতো অবস্থায় আমাদের দাঁড়াবে এবং আমরা একটা আরো বিপদের মুখে সম্মুখীন হব। একেবারে মানে রাষ্ট্র আমাদের সুবিধে দিচ্ছে, কিন্তু সেই সুবিধেটা আমরা যেন বিজ্ঞানকেও সুবিধেটা দিই এবং রাষ্ট্রের কাছেও রাষ্ট্র যে নির্দেশিকা দিচ্ছে সেই নির্দেশিকা পালন করি। যদি রাষ্ট্র সেই সুবিধে দিয়ে কিছু লাভ করতে পারে সেটা সেই লাভটা আমাদের জন্যই, সাধারণ মানুষের জন্যই। একটা দামি কথা বললেন ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়, অনিকবাবু, আমাদের অর্থনৈতিক অক্ষমতা। আজকে এই যে তেসরা মের মধ্যে আমরা দোকানপাট খুলে দিচ্ছি, বিভিন্ন এস্টাবলিশমেন্ট অ্যাক্টে যারা যে সমস্ত দোকানপাট রয়েছে সেই সমস্ত দোকানপাট খুলে দিচ্ছি, তাতে আমার অর্থনৈতিক অক্ষমতা কি কমে আসবে? দেখুন, ভারতবর্ষে প্রায় 6 কোটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী। এখন এদের এমপ্লয়মেন্ট পোটেনশিয়াল কিন্তু বেশ বড়, মানে আমি যে ধরনের দোকান খুলবে শুধু সেই সেগমেন্টটার কতটা এমপ্লয়মেন্ট পোটেনশিয়াল সেটা আমি বলতে পারবো না, কিন্তু টোটাল ক্ষুদ্র ব্যবসায়ী ভারতবর্ষে প্রায় 6 কোটি এবং এরা কিন্তু অনেকটাই এমপ্লয়মেন্ট প্রোভাইড করে থাকে। অতএব যদি আজকে আমাদের দেশে সম্ভবত আমেরিকার মতো $1200 পার হেড যদি একটা স্টিমুলাস প্যাকেজ, একটা ক্যাশ চেক যেটা হাতে মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমরা অবশ্যই এই লকডাউনকে আরো এগোতে পারতাম, যেটা অনেক বিজ্ঞানসম্মত হতো, সেটা হয়তো সংক্রমণের সম্ভাবনাটাকে আরো কমাতে পারতো। কিন্তু ভারতবর্ষে তো আর $1200 চেক বা সামথিং মানে ইকুইভ্যালেন্ট তাদের দেয়া তো আমাদের পক্ষে সম্ভব না, আমাদের সরকার তো পারেনি। সম্ভব বা অসম্ভব সেটা আমি বলতে পারবো না, সেটা কেউ বলতে পারে যে হ্যাঁ সম্ভব ছিল, এতটা সম্ভব ছিল, আমি জানি না, কিন্তু দেয়া তো হয়নি। অতএব এছাড়া তো কোনো রাস্তা নেই। কিন্তু আপনি যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলছেন, এই ক্ষেত্রে বলা হচ্ছে দোকানে 50% লোক নিয়ে কাজ চালাতে হবে, দোকান চালাতে হবে। আমরা দেখেছি বিভিন্ন দোকানে 3 জন ম্যাক্সিমাম 4 জন লোক থাকেন, তার মানে সেখানে তো এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে, কর্মসংস্থান চলে যাচ্ছে। কর্মসংস্থান এখন তো সেটা জিরো হয়ে বসে আছে। সেখানে যদি আপনার একজন কি দুজনের যদি তাদের আবার নিয়োগ করা যায়, তাহলে দুজনের অন্তত লস অফ ইনকামটা কমলো, একজনের অন্তত লস অফ ইনকামটা কমলো। আজকে ধরুন যে ক্ষুদ্র ব্যবসায়ী সেও যে খুব স্বচ্ছন্দে আছে, খুব সচ্ছল অবস্থায় আছে তা নয়, তার অন্তত কিছুটা হলো। এবং একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে তার কিন্তু অনেকটাই পণ্য যেটা কেনা আছে সেটা কিন্তু দোকানে বসে নষ্ট হচ্ছে। বেশ, অর্থাৎ অর্থনীতিকে কিছুটা চাঙ্গা যদি করা যায়, রাষ্ট্র সেইটা ভেবেছে, এরকমটাই মতামত। এবং আমাদেরও ভাবতে হবে, ডাক্তারবাবু চিকিৎসকরা যেটা বলছেন যে আমাদেরও ভাবতে হবে রাষ্ট্র যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশিকা পালন করে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আবারও বলছি, এবার এই খবরটি নিয়ে আসবো যে ধূমপায়ীরা নাকি করোনা বিপদ মুক্ত বলা যায়। ধূমপায়ীদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কম, ফ্রান্সের গবেষণায় চাঞ্চল্যকর দাবি। এবং নিকোটিন প্যাচ নিয়ে এবার পরীক্ষা করতে চাইছেন গবেষকরা। এক কাপ চাই তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, বৃষ্টি পড়ুক না পড়ুক তোমাকে চাই। সিগারেট না খেয়ে অনেকে থাকতে পারেন না, এই সব ধূমপায়ীদের কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এতদিন বারবার এই সতর্কবাণী শুনিয়েছেন চিকিৎসকরা, এবার একেবারে উল্টো সুরে ফ্রান্সের গবেষণায় চাঞ্চল্যকর দাবি।
প্যারিসের নামজাদা হাসপাতালের রোগীদের নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। 343 জন করোনা আক্রান্তকে নিয়ে গবেষণা। আক্রান্ত এই 343 জনের মধ্যে দেখা গিয়েছে মাত্র 5% ধূমপাই, অথচ ফ্রান্সে ধূমপাই 35%। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনও চাঞ্চল্যকর দাবি করেছে। চীনের 1000 করোনা আক্রান্তকে নিয়ে গবেষণা করে তাদের দাবি, ওই আক্রান্তদের মধ্যে 12.6% ধূমপাই, অথচ চীনে ধূমপাই 26%। এই পর্যবেক্ষণ থেকেই গবেষকদের মনে প্রশ্ন, তাহলে কি সিগারেট খেলে করোনার ভয় কম? গবেষকদের একাংশের বক্তব্য, ধূমপায়ীদের সেল রিসেপ্টরে নিকোটিনের আস্তরণ পড়ে, তাতেই করোনা সংক্রমণ বাধা পেতে পারে। এ বিষয়ে নিশ্চিত হতে নিকোটিন প্যাচ নিয়ে পরীক্ষা করতে চান ফ্রান্সের গবেষকরা। তবে গবেষণার ফল যাই হোক না কেন, চিকিৎসক গবেষকরা বারবার মনে করিয়ে দিচ্ছেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। তাই বিষে বিষে বিষক্ষয় হলেও সিগারেটের বিষকে বাদ দিন। নিউজ 18 বাংলা। আমি ডাক্তার দীপ্তেন্দ্র সরকারের কাছে যাব যে বিষে বিষে বিষক্ষয় কি সম্ভব? কারণ ফুসফুস সব থেকে বেশি খারাপ হয় এই সিগারেট খেলে, ধূমপানে হার্টের খারাপ হয়, সেখানে ফুসফুসেই তো সংক্রমণটা হয় এই করোনার, সেখানে সম্ভব কখনো বিষে বিষে বিষক্ষয়? কি বলবেন? আমি এই ট্রায়ালটাকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নই, কারণ এটা কখনোই কোনো র্যান্ডামাইজড কন্ট্রোল ট্রায়াল নয়, এটা কোনো প্রসপেক্টিভ ট্রায়াল নয়। মানে আজ থেকে আপনি দেখতে শুরু করলেন এবং একটা কনক্লুশনে পৌঁছলেন, এরকম কোনো ট্রায়াল এটা নয়। আপনি একটা হিস্টোরিক্যাল কোহর্ট, মানে ওই দেশে 26% লোক স্মোকিং করে, 12% পেশেন্ট, এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হতে পারে। এর ভিত্তিতে কোনো রকম স্টেটমেন্ট করা মূর্খামি, কারণ সিগারেটের শুধু নিকোটিন পোর্শনটা নিয়ে কাজ হতে পারে, স্টেটমেন্ট আসতে পারে যে নিকোটিনের কিছু রোল থাকতে পারে করোনা আক্রান্তদের চিকিৎসায়, কিন্তু সিগারেট স্মোকিং করোনাকে কমিয়ে দেবে বা আক্রান্তের সম্ভাবনা কমাবে, এরকম কোনো সম্ভাবনা থাকার কথাই নয়। এবার দেখুন, আজ থেকে ধরুন 1 মাস আগে যখন ইটালিতে স্পাইক হয়েছিল, তখন বলা হয়েছিল যে নর্দার্ন ইটালির মধ্যে স্মোকারের সংখ্যা বেশি বলে সেখানে ডেথ রেটটা 12 to 13% কাছে ঘুরছিল। কারণ সিগারেট স্মোকিং এর জন্য যে লাং ড্যামেজ হয়, যেটা আপনি বললেন কার্ডিয়াক ড্যামেজ হয়, সেটা তো একটা কোমরবিডিটি সৃষ্টি করে, সেটা তো এমনিতেই করোনা আক্রান্ত হলে তাদের ডেথ রেট বেশি হবে। তার নিকোটিন ফ্র্যাকশনে কি কাজ হয় সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু স্মোকিং করোনার প্রতিষেধক, এটা সম্পূর্ণ হাস্যকর এবং এই ধরনের ট্রায়ালকে গুরুত্ব দেওয়ার এই মুহূর্তে আমি কোনো কারণ দেখছি না। তাহলে ডাক্তার শুদ্ধশত চট্টোপাধ্যায়, আপনার কাছে আসবো। নিকোটিন প্যাচ নিয়ে পরীক্ষা করতে চাইছেন গবেষকরা। নিকোটিন প্যাচটাই তো, যদি আমি সাধারণ মানুষের দৃষ্টিতে দেখি, নিকোটিন প্যাচটাই তো ফুসফুসের পক্ষে সব থেকে খারাপ, সেটা নিয়ে পরীক্ষা কিভাবে করবেন, কি বেরোতে পারে? আমি দুটো পয়েন্ট হাইলাইট করতে চাই। 1 নম্বর হচ্ছে, ফ্রান্সে যেখানে 5% পেশেন্টের স্মোকার ছিলেন, যেখানে 35% ওখানে স্মোকিং হয়, তো সেইটার বেসিসে যেই কথাটা বলা হয়েছে সেই অ্যাসপেক্টে বলি, টোটাল ফ্রান্সে এখনো পর্যন্ত প্রায় 3 মাসে পেশেন্ট মারা গেছে 22,245 এই কোভিড-19-এ, কিন্তু প্রতি বছর ফ্রান্সে 75,000 মানুষ ডিরেক্টলি বা ইনডিরেক্টলি স্মোকিং এর কারণে মারা যাচ্ছেন। তো সুতরাং স্মোকিং এ মারা যাওয়ার রেট কিন্তু কোভিডের থেকে অনেক বেশি ফ্রান্সে অন্তত। এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট যেটা আমি হাইলাইট করতে চাই, করোনার যে আগের একটা এপিসোড ছিল যেটাকে আমরা SARS-CoV-2 বলি, যেটা মিডল ইস্টে এসেছিল, সেটা DPP-4 ইনহিবিটর, DPP-4 বলে একটা রিসেপ্টরের উপর লাঙে কাজ করেছিল, যেখানে এই স্মোকিং এর ফলে DPP-4 রিসেপ্টরটা বেড়ে যায়। ঠিক সেরকম এই কোভিড মানে SARS-CoV-2 দেখা যায় যে AC2 ইনহিবিটর এটার উপর কাজ করে এবং দেখা যায় যে স্মোকিংয়েও এই রিসেপ্টরটা বাড়ে। তো সুতরাং সায়েন্টিফিক্যালি যদি দেখি, আমি স্মোকিং করে করোনার জন্য রিসেপ্টর নাম্বার বাড়িয়ে দিচ্ছি বডিতে, যাতে করোনা আরো বেশি ভাবে আমার বডিতে এফেক্ট করতে পারে। সুতরাং একটা সায়েন্স আর একটা এপিডেমিওলজি, এই দুটো দিয়ে আমি বলতে পারি যে স্মোকিং কিন্তু খুব খারাপ কোভিডের জন্য। এবার যদি আমি নিকোটিনের কাছে যাই, নিকোটিন ইটসেলফ কিন্তু, নিকোটিন প্যাচ হিসেবে কিন্তু
নিউরোস্টিমুল্যান্ট। অনেক ক্ষেত্রে বিভিন্ন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে স্নায়ুগত দোষের পেশেন্টকে বা ক্যান্সারের টার্মিনালে ব্যথা কমানোর জন্য নিকোটিন প্যাচ ইউজ করা হয়। নিকোটিন প্যাচ কিন্তু কখনো লাঙে ডিরেক্টলি কাজ করে না। নিকোটিন মূলত সেন্ট্রাল নার্ভাস স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে। বেশ, তার মানে সেক্ষেত্রে সেটা কতটা কোভিড-19 কাজ করবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। বেশ, তার মানে ফরাসি এই গবেষণার সারবত্তা সেরকম ভাবে নেই আমাদের বিশেষজ্ঞদের দাবি। এবার চলে আসি আমাদের দেশেই। ফরাসি গবেষণার সারবত্তা যখন নেই, আমাদের এদেশে লকডাউন চলছে, তার মধ্যে দোকান খুলছে, কিন্তু নতুন নতুন অস্ত্র প্রয়োগের ভাবনাও ভাবা হচ্ছে। ভারতে অ্যান্টিভাইরাল ড্রাগ প্যাভিপিরাভির ব্যবহারের ভাবনা, এই ওষুধ তৈরির ছাড়পত্র দিল কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। অন্ধকারও এক ঝলক আশার নাম ফ্যাভিপিরাভির। এই ওষুধ কাজে লাগিয়ে করোনা মোকাবিলার ভাবনা। দেশে ফ্যাভিপিরাভির তৈরির অনুমোদন দিল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। CSIR এর ডিরেক্টর জেনারেল চিকিৎসক শেখর সি মান্ডে জানিয়েছেন, অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাভির বিভিন্ন রকম জ্বরকে কাবু করতে কার্যকরী। তাই বিশ্বের অনেক দেশেই ফ্যাভিপিরাভির নিয়ে নতুন করে পরীক্ষা শুরু হয়। করোনায় এই অ্যান্টিভাইরাল ড্রাগ কতটা কাজ দেয় সেটা জানতেই পরীক্ষা। চীন, জাপান, রাশিয়া ও মধ্যপ্রাচ্যে পরীক্ষার ফলই আশাবাদী করে তুলেছে বিজ্ঞানীদের। দেখা গিয়েছে করোনা মোকাবিলাতেও এই ওষুধ অনেকটা কার্যকরী ভূমিকা নিচ্ছে। পরীক্ষা নিরীক্ষা চালিয়ে CSIR এ ব্যাপারে নিশ্চিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ড্রাগ কন্ট্রোল অথরিটি। Hydroxychloroquine and chloroquine are doing it, are blocking the RNA dependent RNA polymerase through the zinc pathway. They work as the zinc ionophore and make the zinc to enter inside the cell and block this RNA dependent RNA polymerase, and that's how it blocks the replication of the virus. And then the medication like ritonavir or lopinavir which block the enzyme Mpro, which is required for the replication of the corona COVID-19 virus. করোনা মোকাবিলায় আরও কয়েকটি ওষুধ নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা, আশাবাদী বিজ্ঞানীরা। সেপসিভ্যাক করোনায় কাজ দিচ্ছে কিনা তা পরীক্ষা করতে শুরু হচ্ছে হিউম্যান ট্রায়াল। মাইকোব্যাকটেরিয়াম W ওষুধ নিয়েও একই পরীক্ষা। মার্কিন সংস্থা গিলিয়াডের তৈরি ওয়ান্ডার ড্রাগ রেমডিসিভিরের কার্যকারিতা ঘিরে হঠাৎই সংশয়ের মেঘ। এবার নতুন বিকল্পের খোঁজ। নিউজ 18 বাংলা। ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়, আপনার কাছে যাব যে আমরা খড়কুটোর মতো কিছু জিনিস খোঁজার চেষ্টা করছি যাতে করোনার প্রতিষেধক আমরা বের করতে পারি। যেমন আমরা নাম শুনলাম হাইড্রক্সিক্লোরোকুইন, এবং তার ফলাফল দেখলাম আমেরিকা বলছে যে এতে কোনো কাজ হচ্ছে না, মৃত্যু ঠেকানো যাচ্ছে না, ভেন্টিলেশন ঠেকানো যাচ্ছে না। তারপরে রেমডেসিভির, সেখানেও ব্যর্থতার একটা খবর। এইখানে আমরা কি কোনো রকম, এর ক্ষেত্রে আমরা কি কোনো রকম ভাবে আশার আলো দেখতে পারি সত্যি? এবং ফ্যাভিপিরাভির ব্যবহার, ওষুধ তৈরি, ছাড়পত্র দেওয়া হলো, এবার কি সত্যি করোনার ক্ষেত্রে এটা কতটা যুক্তিযুক্ত হতে পারে? আপনার এই প্রশ্নের কিন্তু দুটো অংশ আছে। একটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন আমাদের দেশে যারা এক্সপোজড, যারা করোনা, আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, নার্সিং স্টাফরা, তাদের কিন্তু প্রোফাইল্যাক্সিস হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন স্বীকৃত একটা পদ্ধতি। এবং মাইল্ড যখন করোনার অ্যাফেকশন হচ্ছে তখনও কিন্তু আমরা দেখি যে হাইড্রক্সিক্লোরোকুইন আমাদের দেশে যথেষ্ট এফেক্টিভ। আবার সেই হাইড্রক্সিক্লোরোকুইন যখন আমেরিকায় যাচ্ছে তখন কিন্তু সেটা তেমনভাবে কাজ করছে না অ্যাকর্ডিং টু দেম, মানে তাদের যা বক্তব্য। এটা দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যখন হাইড্রক্সিক্লোরোকুইন ওনারা চেয়েছেন তখন কিন্তু করোনা ভাইরাসের অ্যাফেকশন অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, সেক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের কাজ কতটা হয়েছে সেটা ডিপেন্ডেবল ওই আমেরিকার ক্ষেত্রে। 2 নম্বর, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, যেটা আমাদের দেশে ততটা কমন নয় যতটা কমন কিন্তু আমেরিকার যারা আফ্রিকান
বংশোদ্ভূত যারা পপুলেশন আছেন সেই পপুলেশনে কিন্তু G6PD ডেফিসিয়েন্সি খুব কমন, এবং তার এফেক্টে কতটা হাইড্রক্সিক্লোরোকুইন কাজ করবে যার G6 ডেফিসিয়েন্সি আছে তাকে আমি আননোয়িংলি ক্লোরোকুইন দিচ্ছি অ্যাডভান্স স্টেজে, তাতে তো আরবিসি আরও হিমোলাইজ হবে। অতএব সবসময় যে ওনারা যেটা বলছেন তার কতটা সারবত্তা আছে সেই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। 2 নম্বর, আমাদের এই অ্যাডভান্স স্টেজে যখন একটা পেশেন্ট ভেন্টিলেটরে যাচ্ছে সেখানে হাইড্রক্সিক্লোরোকুইনের থেকে এই যে ফ্যাভিপিরাভির যে ওষুধটি এটার একটা সুন্দর এফেক্ট আছে। সেটা কি না, যখন আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বলে একটি এনজাইম আছে, সেটি থাকে হচ্ছে কোষের বাইরে, সেইখানে যখন আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে সে ডাইরেক্টলি ইনহিবিট করে দিচ্ছে, অর্থাৎ কাজ করতে দিচ্ছে না, যার ফলে করোনা ভাইরাস কিন্তু তার এপিথেলিয়াল সেলসে লাগতেই পারছে না। এবং যেটা আপনি বললেন আগের যে ওষুধটি, সেই ওষুধটি কিন্তু যেটার নাম রেমিডেসিভির কিন্তু নন সিলেক্টিভ, সে অনেকগুলো এনজাইমকে সিলেক্ট করে না, কিন্তু এই ওষুধটি কিন্তু সিলেক্টিভলি আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে কিন্তু ইনহিবিট করে। আমি আসবো ডাক্তার দীপ্তেন্দ্র সরকার এবং ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়ের কাছ থেকেও এই ফ্যাভিপিরাভির নিয়ে একটু মতামত নেব সংক্ষেপে, এবং আবারও আপনাদের কাছে নিয়ে আসবো দোকান খোলা প্রসঙ্গ, কারণ ভারতীয় অর্থনীতি কতটা চাঙ্গা হতে পারে এবং কি কি করা উচিত আগামী দিনে, এবং লকডাউন পুরোপুরি 23 মের পরে তুলে দেওয়া উচিত কিনা, কি বলছেন বিশেষজ্ঞরা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আসলে এই মহামারীর মুহূর্তে আমরা তো জানতে চাই যে কোন প্রতিষেধকে আমাদের কাজ দিতে পারে, আমাদের গোটা সমাজকে বাঁচাতে পারে। আমি ডক্টর দীপ্তেন্দ্র সরকার এবং ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায় খুব সংক্ষেপে আপনাদের কাছ থেকে ফ্যাভিপিরাভির সম্বন্ধে জানতে চাইব, সত্যি করোনা ঠেকাতে কতটা কাজে লাগতে পারে। ডাক্তার দীপ্তেন্দ্র সরকার। এইটা হচ্ছে না সলিডারিটি ট্রায়াল, সব দর্শকরা বুঝে নিন, WHO একটা ট্রায়াল শুরু হয়েছে, তাকে সলিডারিটি ট্রায়াল বলে। এই সলিডারিটি ট্রায়ালের মধ্যে 4টে ডিফারেন্ট মেডিসিনকে টার্গেট করা হয়েছে, তার মধ্যে এটা একটা, লুপিনাভির একটা, আর একটা হচ্ছে রেমডিভিজির, আর একটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, আর একটা কম্বিনেশন। তো এর মধ্যে ভারতবর্ষ অ্যাজ পার্ট অফ 42টা দেশ একটা মেম্বার এই ট্রায়ালের, সেই জন্য ভারতবর্ষে এই ট্রায়ালটা শুরু হচ্ছে। এবং এর প্রাইমারি আউটকাম মানে কতটা ভাইরাল লোড কমায় সেটা clinicaltrial.gov এ গেলে দেখা যাচ্ছে যে জুনের মাঝামাঝি নাগাদ ফার্স্ট আউটকাম এসে যাবে। তার আগে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়েও আমেরিকাতে যা বলা হচ্ছে, বা মাঝখানে যেটা হঠাৎ লিক করেছিল রেমডিভিজির নিয়ে যে এটা কি ইনএফেক্টিভ, এই কথাগুলো কিন্তু বলা চলবে না, কারণ এগুলো সবই র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, হাইয়েস্ট লেভেল অফ এভিডেন্স। এদের প্রাইমারি আউটকাম জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আসবে। যতক্ষণ না WHO রিলিজ করছে আমাদের অপেক্ষা করে থাকতে হবে, এবং প্রত্যেকটা ড্রাগই কিন্তু প্রতিশ্রুতিমান। ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। আমি একটাই কথা বলবো যে এখন এটা হচ্ছে আমাদের কাছে টু আর্লি টু কমেন্ট, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি ব্যক্তিগতভাবে বহুদিন ধরে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করার সূত্র থেকে বলতে পারি, হাইড্রক্সিক্লোরোকুইন একটা নন স্পেসিফিক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা অ্যান্টি ভাইরাল হিসেবে উঠে আসার সম্ভাবনাটা অনেকটাই কম। তার থেকে অনেক ভালো এই রেমডিসিভির এবং ফ্যাভিপিরাভিরের প্রসপেক্টিভ, যেহেতু এরা স্পেসিফিক্যালি ভাইরাসের যে আরএনএ পলিমারেজ সেইটার উপর অ্যাকশন করে। ভাইরাস বেসিক্যালি জ্বর এবং জীবের মাঝামাঝি একটা বস্তু, সে যখন একটা মানুষের শরীরে একটা কোষে যায় তখন কোষের মধ্যে থেকে ডিএনএ থেকে নিজের আরএনএটা তৈরি করে নিজে অ্যাক্টিভ হয়। তো সেই পলিমারেজটাকে যদি আমি প্রিভেন্ট করতে পারি তবে আমরা ডেফিনিট অ্যান্টিভাইরাল হিসেবে কোনো একটা ড্রাগকে তুলতে পারবো। ঠিক এখনই, তার মানে করোনা প্রতিষেধক নিয়ে এখনই বলার কিছু নেই, সেটা একদম জুন থেকে সেপ্টেম্বর, তাও ফাইনালি বলা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আমি অনিক বাবুর কাছে জানতে চাইবো, দোকানপাট খোলার নির্দেশ এলো, অর্থনৈতিক প্রতিষেধক কিছু আছে কিনা সামনে? দেখুন, আস্তে আস্তে লকডাউনটাকে ইজ করতে হবে।
আগেও বলেছি ঠিক পদ্ধতি কি কেউ জানে না, সারা পৃথিবীতে এই একই প্রশ্ন, লকডাউন কিভাবে লকডাউন থেকে মানুষ বেরোবে। মানে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত উঠে পড়ে লেগেছেন লকডাউন তোলার জন্য। হ্যাঁ, ফলে অতএব আস্তে আস্তে এটা ট্রায়াল অ্যান্ড এরার, এক্সপেরিমেন্ট অ্যান্ড ইম্প্রোভাইজেশনের মাধ্যমে হবে। কিন্তু যে কথাটা আমি এখানে এমফাসাইজ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রনেতাদের এটা বুঝতে হবে যে চাহিদাকে কোনোভাবে বুস্ট করতে হবে, যেভাবে আমেরিকা $1200 ক্যাশ বা চেক আকারে সাধারণ মানুষের মধ্যে বিলিয়েছে। এই জিনিস যদি আমাদের পক্ষে সম্ভব নাও হয়, কিন্তু চাহিদাকে যদি কোনোভাবে বুস্ট করা না যায়, শুধু দোকান খুলে শুধু কারখানাকে খোলার ছাড়পত্র দিয়ে কিন্তু অর্থনীতিকে না, তাহলে কি আমরা একটু কি তাই করলাম যে কারখানা আমরা গরিব মানুষের হাতে টাকা দিতে পারছি না, খাবার ঠিক মতো পৌঁছে দিতে পারছি না, এরকম বহু অভিযোগ, সেইটা ঘুরিয়ে আসলে দোকান খোলার চেষ্টা করলাম। অবশ্যই এই দোকান খোলা বা কারখানা খোলা ছাড়পত্র দেওয়ার মধ্যে তো চেষ্টা একটাই, মানে আবার রুজি রুটির যোগান হোক, আবার এমপ্লয়মেন্ট ফেরত আসুক, যেটা অলরেডি আমরা জানি। এবং 14 কোটির যে হিসেব সিএমআই দিচ্ছে, অ্যাকচুয়াল ফিগারটা কিন্তু 14 কোটির অনেক বেশি। 4 জনের মধ্যে 1 জন অলরেডি বেকার হয়ে পড়েছে, ফলে এই ফিগারটা কিন্তু অ্যাকচুয়ালি আরো বেশি। ফলে এই জায়গাটা থেকে কোনোভাবে একটা কারেকশন হোক, এর চেষ্টা তো অবশ্যই, এটা তো ভেরি অবভিয়াস। অর্থাৎ অর্থনীতির দিক থেকে বলা হচ্ছে লকডাউনকে যত বেশি সম্ভব একটু ঢিল দিতে, কিন্তু বিজ্ঞানকে তো এত কম্প্রোমাইজ করা কি সম্ভব বিজ্ঞানের পক্ষে? এই সন্দেহ থেকেই যাচ্ছে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। লকডাউন যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে হোক্কাইডো বা স্পেন ফ্লুর মতো আবার তা দ্বিগুণভাবে ফিরে আসবে কিনা, বিপদ বাড়াবে কিনা, এই প্রশ্ন নিয়েই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়, ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায় এবং অনিক পালকে আমাদের সঙ্গে থাকার জন্য। শেষ করছি আজকের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। আপনার বাড়ি আপনার সুরক্ষা, বাড়িতে থাকুন। আপনি বাড়িতে থাকলে গোটা দেশ এই যুদ্ধে জয়ী হবে। SRMB TMT, বাড়ি থেকে হোক জেতা শুরু।